নমস্কার, দেখছেন নিউজ লাইভ বাংলায় সাফ কথা এবং আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আজ যে সাফ কথায় যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং বিষয়বস্তু হচ্ছে টিম জ্ঞানেশের অগ্নি পরীক্ষা। আমরা বলছি বাংলার কথা কারণ আগামী পরশুদিন 23শে এপ্রিল বাংলায় রয়েছে প্রথম দফার ভোট। উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ এবং জঙ্গলমহল নিয়ে গোটা 152টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া হবে। ভোটার প্রায় 3.5 কোটি এবং মঙ্গলবার বিকেল 5টায় অর্থাৎ আজ বিকেল 5টায় সম্পন্ন হলো প্রথম দফার ভোটের প্রচার পর্ব। আগামী 48 ঘন্টা একেবারে সাইলেন্ট পিরিয়ড, অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনা কমিশনের হচ্ছে মেন লক্ষ্য। প্রায় 3,500-এরও বেশি কেন্দ্র বাহিনী ভোট পরিচালনার দায়িত্বে থাকছেন এবং 100% বুথেই ওয়েব কাস্টিং, বুথে রীতিমতো গন্ডি কেটে ভোটারদের দাঁড়ানোর ব্যবস্থা। এত সব পরেও কতটা সফল হবে টিম জ্ঞানেশ? প্ল্যান এ এর সঙ্গে প্ল্যান বি কি তৈরি থাকছে, তা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অতিথিরা, পরিচয় করাবো এবং তারপর অনলাইন যোগে এক এক করে প্রত্যেকেই যুক্ত হবেন। আমরা দেখাবো একেবারে গ্রাউন্ড রিপোর্ট থেকে, গ্রাউন্ড জিরো থেকে থাকবেন আমাদের প্রতিনিধিরা, কি বলছেন তারা, সেখানের বুথের পরিবেশ কিরকম, কতটা নিরাপত্তা ব্যবস্থা। তবে প্রথমেই পরিচয় করাবো, আমাদের সঙ্গে স্টুডিওতে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আইনজীবী মধুমিতা চক্রবর্তী দি। মধুমিতা দি, স্বাগত নিউজ লাইভ বাংলার সাফ কথায়। আমাদের সঙ্গে উপস্থিত আইনজীবী সুব্রজ্যোতি সরকার। সুব্রজ্যোতি দা, তোমাকেও স্বাগত। আমরা আসবো আলোচনায়। যেহেতু আমরা জানি যে 23শে এপ্রিল বাংলায় ভোট রয়েছে, আজ হচ্ছে 21 তারিখ, পরশুদিনই প্রথম দফার নির্বাচন এবং ইতিমধ্যেই আজ বিকেল 5টার মধ্যে প্রথম দফা নির্বাচনের যে নির্বাচনী ঝড় তা কিন্তু শেষ হয়েছে। এখন যারা প্রচার করছেন তারা দ্বিতীয় দফার জন্য প্রচার করছেন। তবে এই 48 ঘন্টা প্রথম দফার জন্য একেবারে সাইলেন্ট পিরিয়ড। আর কোথায় কিরকম পরিস্থিতি, বুথের পরিস্থিতি কিরকম, নিরাপত্তা কতটা জোরদার হয়েছে, প্রথমেই আমরা যাব এই মুহূর্তে মুর্শিদাবাদে। আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি যুক্ত হয়েছেন, আমাদের প্রতিনিধি। তবে যোগাযোগের কিছুটা হয়তো সমস্যা হচ্ছে, আমি আসবো তার কাছে পরবর্তীতে। তবে প্রথমেই মধুমিতা দি, আপনার কাছে আসছি। আমরা অসময়ে নির্বাচন দেখেছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে গিয়েছে। একটা দুটো ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা, কিন্তু তার মধ্যেও কোনো ধরনের বড় ঘটনা আমরা দেখিনি। কিন্তু বাংলায় নির্বাচন রয়েছে। আর গতকাল রাতেই যা ঘটনা ঘটলো, যেখানে আমরা দেখলাম যে একজন সিপিএম নেতা বা সিপিএম কর্মী, তাকে একেবারে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ এবং তারপর সেখানে তাকে মারধর, পরবর্তীতে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সে একেবারে অচৈতন্য, তার মৃত্যু ঘটে। এ ধরনের ঘটনা ইতিমধ্যেই চোখে পড়ছে। আর মাত্র 48 ঘন্টার অপেক্ষা, প্রথম দফার ভোটটা কি অবাধে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে টিম জ্ঞানেশ, কি মনে হয়? দেখো, টিম জ্ঞানেশ যতই চেষ্টা করুক, ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ঘটবে, আর কিছু কথা তো খবরে আসবেই না। এবারে তুমি আমাকে বলতে পারো যে এত গ্যারান্টি দিয়ে কি করে বলছো, যেখানে কেন্দ্রীয় বাহিনীর এত 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 জওয়ান এসছে, তারপরেও কি করে বলছো? আমি বলছি এই জন্য, কারণ আমি আগেও তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বারবারই একটা কথা বলেছি যে এক একটা জিনিসের এক একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে। আসামের মানুষের ভোট দেওয়া নিয়ে ক্যারেক্টারিস্টিক্সটা একরকম। আমাদের শুধু আজকে বলে না, আজ বিজেপি আছে ঠিক আছে, হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন ঠিক আছে, এর আগেও যখন আমরা ছোটবেলায় দেখেছি, আমি আমার ছোটবেলাকার কথা বলবো, যে একমাত্র যখন আমাদের এখানে আলফার খুব একটা প্রবলেম ছিল, সেই সময়টা বাদ দিয়ে আদারওয়াইজ কিন্তু ভোট দেওয়া নিয়ে কোনোদিনই কোনো রকম প্রেশারাইজড কেউ করেনি। এটা কালচার নয় আসামের। এখানে ভোটটা হচ্ছে এরকম যে মানুষ স্বাধীনভাবে নিজের ভোটটা দেয়, সেখানে কেউ কাউকে টেম্পার করে না যে তোমাকে ওটা করতেই হবে, বাধ্যবাধকতা নেই। কিন্তু বেঙ্গলের যেটা কালচার, যেহেতু আমি আজকে দীর্ঘ বছর, আমি যখন মানে ইউনাইটেড নেশনসে একটা কাজ করতাম, তখনও আমি বেঙ্গলে গ্রাসরুট লেভেলে কাজ করেছি এবং আমার শ্বশুর বাড়ি ওখানে। আমি সবসময় তোমাদের চ্যানেলে এটা বলি, প্রত্যন্ত গ্রাম এলাকাগুলোতে বেঙ্গলে কি ধরনের নোংরা পলিটিক্স চলে সেটা কিন্তু প্রপার কলকাতা টাউনে বসবাস করা বাঙালিরাও জানে না। আর এই জন্যই তোমাকে আমি বলছি, ইট উইল নট সো মাচ ইজি, ইট উইল নট বি সো ইজি। এটা এতটা ইজি হবে না, কেন্দ্রীয় বাহিনী বলো, গণেশ কুমার টিমের পক্ষে বলো, কারণ এত ভোটার, তাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে প্রত্যেকটা মানুষকে সিকিউরিটি দেওয়া অসম্ভব। আমি তোমাকে ফর এক্সাম্পল এই রিসেন্টলি পরশু দিনের কথা বলছি, আমার দুই ভাগ্নি জামাই, একজন পুনেতে থাকেন, একজন ছত্তিশগড় রায়পুরে থাকেন। তাদেরকে আমি ফোর্স করছি যে তোমরা তোমাদের ভোটটা কেন দেবে না, কেন আসছো না? তাদের যুক্তি হচ্ছে যে আমরা তো গত 18 বছরই ভোট দেইনি, 18 বছর ভোট দেয়নি, অথচ তাদের মধ্যে একজনের বয়সই 36 ইয়ার্স, অর্থাৎ তার যেদিন ভোটের নাম উঠেছে আজ পর্যন্ত সে কোনোদিন ভোট দিয়ে দেখেনি। তাদের ভোটটা কি পড়ে যাচ্ছে?
অবভিয়াসলি পড়ছে ছাপ্পা ভোট, কারণ প্রতি বছর যখন তাদের নামটা উঠে যাচ্ছে, তাদের নাম যখন কাটা হচ্ছে না ভোটার লিস্ট থেকে, দ্যাট মিনস তাদের নামটা আছে। কিন্তু সিন্স লাস্ট 18 বছর, যার বয়স 36 বছর, গত 18 বছর ধরে সে কোনো ভোট দেয়নি, সে জানে না আজ কি করে ভোট কাস্ট করতে হয়। বেশ, আমরা আসবো আবার ওই আলোচনাগুলোতে আসবো। যেহেতু আমরা বলছিলাম যে বুথের থেকে আমাদের প্রতিনিধিরা থাকবে সরাসরি, আমরা পাহাড়ের নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা চলে যাব এবার শিলিগুড়িতে। প্রতিনিধি জয়দীপ বাগ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। জয়দীপ, আমরা আলোচনা করছি আজ টিম জ্ঞানেশ কতটা সফল হতে চলেছে প্রথম দফার ভোটে, এবং এই মুহূর্তে কোথায় রয়েছে? আর মাত্র 48 ঘন্টার অপেক্ষা, তারপরই প্রথম দফার ভোট রয়েছে। কতটা নিরাপত্তা ব্যবস্থা, কি পরিস্থিতি সেখানে? দেখো, আর শুধুমাত্র 48 ঘন্টা, আগামীকাল সকাল থেকেই শিলিগুড়ির যে সংলগ্ন মহকুমা, শিলিগুড়ি শহরের যে সংলগ্ন যে 3টি বিধানসভা কেন্দ্র, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া, এই 3টি বিধানসভা কেন্দ্রের ভোটের গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে যাবেন ভোটকর্মীরা। এবং শিলিগুড়ি কলেজে ডিসিআরসি সেন্টার করা আছে এবং আমি এই ডিসিআরসি সেন্টারের সামনেই ঠিক রয়েছি এবং এখানে সমস্ত রকম প্রস্তুতি চলছে। এখন শুধুমাত্র রাত পার হওয়ার ব্যাপার। আগামীকাল সকাল থেকেই সমস্ত ভোটকর্মী এবং যারা ভোটের কাজ নিরাপত্তা দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, তারাও কিন্তু এই ডিসিআরসি সেন্টার থেকে জয়দীপ, তুমি যেহেতু কেন্দ্রীয় বাহিনী নিয়ে বলছিলে, পাহাড়ে এবার কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে? দেখো, একটা বিষয় তোমাকে একটু জানিয়ে রাখতে চাইবো। টোটাল দার্জিলিং জেলাতে মোট 95 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং সবচেয়ে বেশি সুপার সেনসিটিভ বুথ রয়েছে 85টি। এবং একবার আমি তোমাকে যে বুথের সংখ্যাগুলো একটু বলে দিতে চাইবো যে 25 দার্জিলিং যে আসন রয়েছে সেখানে রয়েছে 26টি বুথ রয়েছে। 26 শিলিগুড়ি যে বিধানসভা, সেখানে 85টি এবং 27 আর যে বিধানসভা কেন্দ্রটি অর্থাৎ ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্র, সেখানেও রয়েছে কিন্তু ফিমেল বুথ, 6টি মহিলা বুথ রয়েছে। এছাড়াও কিন্তু মোট দার্জিলিং জেলা এবার ভোটের সংখ্যা কিন্তু প্রায় 11,10,400 কিছু সংখ্যা হবে। তবে প্রায় ভোটের যে তালিকা তা পুরো সংশোধন হয়ে গেছে। যদিও আরো এই যে নতুন যে যারা অ্যাপিল করেছেন যে এসআইআর এর পর ট্রাইব্যুনালে, তাদের একটি নাম এবং তারা যারা আপিল করে তাদের একটি নাম আপিল এসআইআর তালিকায় যুক্ত হবার কথা, যদিও সেটা এখনো পাওয়া যায়নি। তবে যেটা ফাইনাল, যে এখনো পর্যন্ত যে ফাইনাল তালিকা এসে পড়েছে, তাতে প্রায় 11.5 লক্ষের কাছাকাছি কিন্তু নাম কিন্তু ইতিমধ্যে উঠে আসছে জেলায়। দার্জিলিং লোকসভায় কতটা বিধানসভা রয়েছে এবং তার পাশাপাশি অন্যান্য উত্তরবঙ্গে যে সমস্ত জেলা রয়েছে সেখানে কতটা লোকসভা কেন্দ্র এবং সেখানের পরিস্থিতিটা কি রকম আপাতত? দেখো, দার্জিলিং লোকসভা কেন্দ্রে মূলত 7টি বিধানসভা কেন্দ্র, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং উত্তর দিনাজপুরের চোপড়া বিধানসভা এই দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত। যদিও বিধানসভা আলাদা, কিন্তু দার্জিলিং জেলা যদি বলো 5টি বিধানসভা কেন্দ্র এবং কালিম্পং যেহেতু আলাদা জেলা, কালিম্পং আলাদা একটি বিধানসভা। এবং উত্তরবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু যেহেতু আর 48 ঘন্টা বাদেই প্রথম দফার নির্বাচন, মোট 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হচ্ছে। সব রকম ভাবে নিরাপত্তার দিক থেকে যা কমিশন নির্দেশ রয়েছে সেরকম ভাবে প্রস্তুত রয়েছে। বুথে বুথে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে, যেমন তেমনি ভোট কর্মীরাও বুথে পৌঁছে যাবে, তেমনি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সব রকম ভাবে ব্যবস্থা করা হয়েছে যাতে নির্বিঘ্নে, অবাধ, শান্তিপূর্ণ ভাবে ভোট হয়। আরেকটা বিষয়, আমরা যদি ক্যান্ডিডেটের কথা বলি, কতজন ক্যান্ডিডেট রয়েছেন এবং কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে পাহাড়ে এবার? দেখো, শিলিগুড়ির ক্ষেত্রে যদি বলি, শিলিগুড়ির ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই যদি বলি, গতবারের বিধায়ক বনাম অর্থাৎ বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সাথে শিলিগুড়ির মেয়র অর্থাৎ তৃণমূল প্রার্থী গৌতম দেব, যেমন হাড্ডাহাড্ডি লড়াই। শুধু হাড্ডাহাড্ডি লড়াই নয়, এই লড়াইকে অনেকেই রাজনৈতিক মহলে প্রেস্টিজিয়াস লড়াই বলা হচ্ছে। কারণ দেখো, গতবারের বিধায়ক শঙ্কর ঘোষ এবার আবার ওই একই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে পরপর দুবারের বিধায়ক, দুবারের মন্ত্রী গৌতম দেব গত 2021-এর নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় শিখা চ্যাটার্জির কাছে হেরে যান। পরবর্তীতে তিনি শিলিগুড়ির মেয়র নির্বাচিত হন। এবার কেন্দ্র পরিবর্তন করে শিলিগুড়ি বিধানসভার আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থাৎ মেয়রের যেমন অর্থাৎ বর্ষিয়ান তৃণমূল নেতা
গৌতম দেবের যেমন একটা প্রেস্টিজিয়াস লড়াই, শঙ্কর ঘোষের সাথে লড়াই যেহেতু হচ্ছে, ফলে গৌতম দেবের একটা লড়াই, ফলে শিলিগুড়ি আসলে যদি বলো তাহলে গৌতম দেব বনাম শঙ্কর ঘোষের একটা প্রেস্টিজিয়াস একদম হাড্ডাহাড্ডি লড়াই। আমরা আসবো আবারও পরবর্তীতে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি জয়দীপ, তুমি সঙ্গে থাকো। তবে এবার আলোচনায় ফিরবো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপির নেতা যুক্ত হয়েছেন অভিজিৎ চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। অভিজিৎ বাবু, শোনা যাচ্ছে? বেশ, আমি আসবো আপনার কাছে। তবে আমি যাবো এবার একটু শুভ্রজ্যোতিদার কাছে। শুভ্রজ্যোতিদা, আমরা আলোচনা করছিলাম এই যেভাবে আমাদের প্রতিনিধি জানালেন যে 7টি বিধানসভা কেন্দ্র এবং টোটাল 95টি বুথ সেখানে রয়েছে, কিন্তু অতি স্পর্শকাতর এলাকা সেখানে 85। ইতিমধ্যে বাংলায় যদি আমরা আলোচনা করি, যতটি কেন্দ্র রয়েছে সবগুলি কেন্দ্রকে কিন্তু স্পর্শকাতর বলে ঘোষণা করেছে টিম জ্ঞানেশ। অর্থাৎ এই যে বোমাবাজি হোক, হত্যা হোক, খুন, এই ধরনের ঘটনা এতটাই বেশি হয় যার জন্য প্রত্যেকটি কেন্দ্রকে স্পর্শকাতর, এবং অতি স্পর্শকাতর শুধুমাত্র পাহাড়েই যদি দেখি, দার্জিলিং এ দেখি, তাহলে 85টি কেন্দ্রই সেখানে রয়েছে, মহিলা বুথও থাকছে। তবে শান্তিপূর্ণভাবে অবাধে ভোট গ্রহণ সম্ভব কি মনে হয়? না, অবশ্যই আমি ভাবি যে যেহেতু কেন্দ্রের যেগুলো সিএপিএফ এর বিভিন্ন আর্মস ব্যাটালিয়নদেরকে ডিপ্লয় করা হয়েছে, তোর সঙ্গে 100% ওয়েবকাস্টিং হওয়াতে একটা জিনিস কি, ছাপ্পা ভোট পড়ার সম্ভাবনা খুব কম থাকবে, কারণ সেখানে ডাইরেক্টলি ইলেকশন কমিশনের যারা অফিসার আছেন তাদের মনিটরিং থাকবে, প্লাস সেখানে টিম থাকবে যে কত মানে সময় গড়ানোর সাথে সাথে কত পার্সেন্টেজ ভোট হয়েছে কি না সেটাও একটা নজরদারিতে থাকবে। আর আরও কিছু বিষয় রয়েছে, যেমন দেখুন ছাপ্পা ভোট ওয়েস্ট বেঙ্গলের একটা বিরাট সমস্যা, সেটা আমরা জানি, এবং রিসেন্টলি আমরা দেখতে পেরেছি যে এই বিষয়গুলোকে ক্লাব করে বিজেপির আরেকজন সিনিয়র লিডার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, উনি হচ্ছেন কি অশ্বিনী উপাধ্যায়, না অশ্বিনী কুমার উপাধ্যায়, হ্যাঁ অশ্বিনী উপাধ্যায়, উনি একটা সুপ্রিম কোর্টে একটা কেস করেছেন এবং সুপ্রিম কোর্ট রিসেন্টলি সেই ম্যাটারে নোটিশ ইস্যু করেছে সেন্টারকে এবং ইলেকশন কমিশনকে, এবং ওনারা জানতে চাইছেন যে বায়োমেট্রিক সিস্টেম কিভাবে ইমপ্লিমেন্টেশন করা কি সম্ভব হয় কিনা না। যদি আমরা বায়োমেট্রিক প্রসিজিওর যদি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ওনার যেটা বক্তব্য হচ্ছে যে বগাস ভোটিং প্লাস রিগিং এর যে সব ইনসিডেন্ট আছে বা এরকম যা ইনসিডেন্ট বায়োমেট্রিক করা যায় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে এখন আমাদের একটা বাণিজ্যিক বিরতির সময়, আমি বিরতির পর ফিরবো, অন্যান্য অতিথিদের সঙ্গে আলোচনা হবে, কথা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সাফ কথা। ফিরে এলাম বিরতির পর। টিম জ্ঞানেশের অগ্নি পরীক্ষা নিয়ে আপনারা দেখছেন এবং অতিথিরাও আমাদের সঙ্গে রয়েছেন। তবে এই মুহূর্তে বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অনলাইন যোগে। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ লাইভ বাংলার সাফ কথায়। এবং এবার একটু যেহেতু আমরা বিভিন্ন বুথের খবরে নজর রাখছি, এবার একটু মুর্শিদাবাদে যাই, যেখানে আমরা জানি মুর্শিদাবাদ একেবারে বহু বড় জায়গা এবং সেখানে একেবারে হট সিট বা হট স্পট বলা যেতে পারে বিভিন্ন ধরনের ঘটনার। শান্তনুদা আমাদের সঙ্গে রয়েছে। শান্তনুদা, জানি যে মাত্র 48 ঘন্টা রয়েছে, তারপরেই ভোট রয়েছে। এখন কি পরিস্থিতি, কোন জায়গায় রয়েছে, নিরাপত্তা কতটা জোরদার এবং ভোট কর্মীরা কি ইতিমধ্যে পৌঁছে গেছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু ধীরে ধীরে ভোট কর্মীরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে, কারণ যাদের দূরে বাড়ি তারা কিন্তু ধীরে ধীরে এখানে আসছে। এখন আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মুর্শিদাবাদের লালবাগ সাব ডিভিশনে যে ডিসিআরসি সেন্টার রয়েছে, মুর্শিদাবাদের নবাব বাহাদুর ইনস্টিটিউশন, সেখানে আমি রয়েছি। তুমি দেখতেই পাচ্ছ পেছনে কিভাবে আস্তে আস্তে ভোট কর্মীরা সেখানে আসছে। তারপরে ধীরে ধীরে যে ভোট পাঠাবার যে প্রক্রিয়া, সেটা আগামীকাল একেবারে সকালবেলা থেকে শুরু হয়ে যাবে। এবারে তুমি একেবারে শুরুটা যেমন বললে যে মুর্শিদাবাদ জেলা 22টা বিধানসভা, কম কথা নয়, বিরাট বিধানসভা, এবং সেই জায়গা থেকে নিরাপত্তার যেটা সব থেকে বড় বিষয়, কারণ প্রতিবার মুর্শিদাবাদ জেলায় একাধিক ধরনের ঘটনা ঘটে এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিবারই বিভিন্ন রকম ঘটনা ঘটে কাটে। এবারে কিন্তু কোনো রকম ভাবে রিস্ক নেয়নি, কারণ সব মিলিয়ে প্রায় 316 কোম্পানি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলাতে। এবার যদি বুথ তোমাকে বলি, প্রায় 6159টি সেখানে বুথ রয়েছে এবং তার মধ্যে প্রায় 2000 ভোটকে সুপার সেনসিটিভ বলা হচ্ছে, এবং একই সঙ্গে যদি আমরা দেখি প্রায় 1065 সেনসিটিভ বুথ বলা হচ্ছে। এবং প্রত্যেকটা যে বুথ, এই বুথগুলোতে কিন্তু সিসি ক্যামেরা ইনস্টলের যে কাজ সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। একইভাবে লাইভ স্ট্রিম করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা সেটা, এবং এর মধ্যে একটা লক্ষণীয় বিষয় যে শুধুমাত্র একটা লাইনের উপরে কিন্তু নির্ভর করা হচ্ছে না, যেভাবে এলাকায় যে ওয়াইফাই গুলো রয়েছে সেইগুলোকে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে স্ট্রিমের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে কোনোভাবেই লাইভ স্ট্রিমকে বন্ধ করা না হয়, লাইভ স্ট্রিম স্তব্ধ না হয়।
এবং কড়া নিরাপত্তা বলয় একেবারে ব্যবস্থা করা হয়েছে, যে পর্যাপ্ত হারে নির্বাচন কমিশনের দেওয়া যে কার্ড, সেই কার্ডকে নিয়ে তবেই কিন্তু ভেতরে ঢোকা হবে, নচেত কিন্তু ভেতরে একেবারে ঢুকতে দেওয়া হবে না। এবং অন্যান্য বারের মতন যে সমস্ত ব্যবস্থা থাকে লাইনকে ঠিক করা, তবে যতগুলো দেখবে বাইরে থাকছে বেঙ্গল পুলিশ এবং ভেতরের দিকে অবশ্যই সেন্ট্রাল বাহিনী, তারা পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে। একদম। আপাতত দৃষ্টিতে আজ দিনমান যেটা দেখেছি যে প্রার্থীদের যে ভোট, যে প্রচারের প্রক্রিয়া, সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত কোন রকম অপ্রীতিকর ঘটনা কিন্তু সামনে বেশ আসেনি। বেশ কারা কারা তারকা প্রচারক হিসেবে এসেছিলেন মুর্শিদাবাদে, এবং তার পাশাপাশি কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবার মুর্শিদাবাদে? দেখো, মুর্শিদাবাদ জেলায় যেটা সবচেয়ে লক্ষণীয় সিট সেটা অবশ্যই বহরমপুর বলতেই হবে, কারণ বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী রয়েছে। গোটা ভারতবর্ষের নজর বা বিভিন্ন মিডিয়ারা তারাও কিন্তু অধীর চৌধুরীর দিকে নজর রেখেছে, যে আদেতেও তিনি জিতছেন নাকি তাকে কড়া টক্কর কোথায় দেবে। ঠিক একইভাবে মুর্শিদাবাদ কেন্দ্র, সেখানেও বিজেপির আসন আমরা সবাই জানি, তারা তাদের আসনকে ধরে রাখছে কিনা এটাও সবচেয়ে বড় ব্যাপার। অর্থাৎ মুর্শিদাবাদ কেন্দ্র যেভাবে রয়েছে, বহরমপুর কেন্দ্র রয়েছে, আলাদাভাবে যেটা নজর রাখা সেটা হচ্ছে হুমায়ুন কবির দুটো জায়গায় দাঁড়িয়েছে, তুমি জেনে থাকবে। এক হচ্ছে নওদা এবং অপরদিকে রাখছে রেজিনগর। সেই দুটো কেন্দ্রে ঠিক কি পর্যায় হচ্ছে, হুমায়ুন কবিরকে আদেও জিতবে নাকি এর পেছনে অন্য কিছু ব্যাপার থাকছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভোট এবারে রীতিমতো জমজমাট। অপ্রীতিকর ঘটনা যদি না ঘটে, আপাত দৃষ্টিতে যেভাবে ভোট চলছে সেটা কিন্তু যথেষ্টই স্মুথলি কথাই বলা যায়। একদম একদম ধন্যবাদ জানাচ্ছি তোমায় আপাতত শান্তনু। এবার আমরা একটু চলে যাব বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ বাবু, যেহেতু আমরা জানি যে যেহেতু আমরা দুটো জায়গা নিয়ে কথা বললাম, দুটো জেলা, দার্জিলিং পাহাড়ের ভোট এবং তার পাশাপাশি মুর্শিদাবাদে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে 22টি বিধানসভা কেন্দ্র, 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং 1159টি বুথ হচ্ছে অতি স্পর্শকাতর, এবং প্রায় 2000 কিন্তু সিট রয়েছে, 2000 সুপার সেনসিটিভ অর্থাৎ অতি স্পর্শকাতর বুথ রয়েছে। এবং কি বলবেন, যেহেতু আমরা জানি যে হুমায়ুন কবির যিনি সদ্য তৃণমূল ছেড়ে এবার নতুন দল নিয়ে এগোচ্ছেন, কি মনে হয় তিনি কতটা মানে মুর্শিদাবাদের মানুষের মন রাখতে পারবেন? তার পাশাপাশি গোটা বাংলায় যদি বলি, বিজেপিতে ইতিমধ্যে আমরা জানি যে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও কিন্তু এসেছিলেন, এবং তারকা প্রচারকরা তো রয়েছেনই। আপনাদের কি কি এজেন্ডা, কি কি মোটিভ নিয়ে আপনারা এগোচ্ছেন এবার? হ্যাঁ, নমস্কার আপনাদের সকল দর্শক, আপনাকে এবং এখানে আমার যারা উপস্থিত প্যানেলিস্ট আছে প্রত্যেকে শুভ সন্ধ্যা জানাই। না দেখুন, অভিজ্ঞতা খুব বাজে। আমি আপনাকে বলি, আপনি যদি পশ্চিমবঙ্গের ভোট দেখেন 2011 সাল কিংবা তার আগে যখন বামপন্থীরা ছিল, সেই সময় থেকে যদি আপনারা দেখেন যে এখানে পশ্চিমবঙ্গের ইলেকশনে পোস্ট পোল একটা ভায়োলেন্স হয় এবং প্রি পোল একটা ভায়োলেন্স হয়। তো সেই কারণে এবার ইলেকশন কমিশন খুব কড়াকড়ি করছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এবার আমরা ভোটটা ফেয়ার অ্যান্ড ইলেকশন করতে পারবো, ফেয়ার ইলেকশন হবে। যদি হয় ভারতীয় জনতা পার্টি জিতছে, শুধু তাই নয়, মানুষ এবার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দেবে। আমি আপনাকে বলি, দেখুন পশ্চিমবঙ্গে যেভাবে এই বর্তমান তৃণমূল সরকার যেভাবে ধর্মীয় মেরুকরণ করেছে, যেভাবে সমস্ত সেক্টরে চুরি করেছে, একটা কোনো সেক্টর নেই পশ্চিমবঙ্গে যেখানে এই সরকার চুরি করে। এই সরকারের না তো কোনো স্বচ্ছ অর্থনীতি আছে, না জমি নীতি আছে, না শিল্পনীতি আছে। গত 15 বছরে এই রাজ্যে একটা ভারী শিল্প আসেনি। 8000-এর উপর, আমি আপনাকে বলছি 6000-এর উপর শিল্প আসছে। আমরা আসবো ওনার কাছে আবারও, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে খুব সম্ভবত। এবার একটু সুব্রজ্যোতি দা, তুমি যেমনটা বলছিলে এর আগে, যেখানে এই ভোটের প্রক্রিয়াটা কিছু অন্যরকম ভাবেও যদি করানো যেত, তাহলে কিন্তু মানে মনে হচ্ছে যে ছাপ্পা ভোটের পরিমাণ বা সংখ্যা, সেই জিনিসগুলো কিন্তু বাদ দেওয়া যেত। না দেখো, মানে ছাপ্পা ভোটের যে কথাটা আসছে এবার হয়তো তেমন ভাবে পড়বে না, কারণ সরকার, নট অনলি গভর্নমেন্ট, ইলেকশন কমিশন সেভাবে প্রস্তুতি আগের থেকেই নিয়েছে। এবং যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে বেঙ্গলে, কারণ আমরা দেখতে পেলাম যে বেঙ্গলে আগে যেভাবে অন্যান্য দলের কর্মীরা আক্রান্ত হতেন, সেই তুলনায় কিন্তু এই বছর কিন্তু অনেকটাই কম আছে। এর একটা কারণ এটার পিছিয়ে এটা বলা হচ্ছে যে যেহেতু সেন্ট্রাল ফোর্সের ডিপ্লয়মেন্ট রয়েছে, প্লাস ওনারা কিছু ক্ষেত্রে নিজেরাও বহুত মানে অ্যাগ্রেসিভলি যাচ্ছে না বর্তমান শাসক দল, কারণ ওনারা হয়তো কোনো ক্ষেত্রে বুঝে গেছেন যে ওনাদের এক্সপেকটেশন কতটুক আর ওনারা কতটুক পেতে পারেন। তার জন্য ওনারা ওই পর্যায়ে যেতে চাইছেন না, যেটা নাকি 2021-এ আমরা দেখেছি কি বহুত মানুষের হয়তো সম্ভবত প্রাণহানি হয়েছিল। হ্যাঁ, তৎসঙ্গে যারা নেতারা যেতেন অন্যান্য দলের, ওনাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা, ওনাদের গাড়ি ভাঙা, যেটা নাকি একদম ট্রেন্ড। সেই ট্রেন্ডটা আগে আমরা নর্থ
লিস্টের মধ্যে ত্রিপুরাতে দেখতে পেতাম, এবং রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম যে এডিসি ইলেকশনে, কিন্তু এখন আস্তে আস্তে ত্রিপুরা থেকে জিনিসটা উঠে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু পার্টে সেই ট্রেন্ডটা এখনো রয়ে গেছে। ট্রেন্ডের নিয়ে যেহেতু কথা হচ্ছিল, তুমিও বলছিলে তোমার বেশ কিছু অভিজ্ঞতা রয়েছে যা যা ঘটেছে বিগত বছরে। দেখো, আমি বিগত বছরে মানে কি লাস্ট 15 ইয়ার্সে আমি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে 15 to 18 ইয়ার্স আমি খুব ওতপ্রোতভাবে জড়িত। সেই হিসেবে তোমাকে আমি বলছি যে আমি নিজের চোখে দেখা, আমার হাজবেন্ড যখন, এটা মানে একদম শুনতে হাস্যস্কর ব্যাপারটা কিন্তু ঘটনা, যে আমার হাজবেন্ড যখন এখানে এসছেন, উনি যখন এখানে ট্রান্সফার হয়ে এসছেন, ওনার ভোটার লিস্টে এখানে নাম উঠেছে, প্রথমবার যেদিন উনি ভোট দিতে যাবেন, আমার শ্বশুরবাড়ির প্রতিটি লোক বারণ করেছে। তার কারণ ওদের ভোটের অভিজ্ঞতা এটাই। প্রত্যেক বছর, আজকে এই যে একটু আগে শুভ্রবাবু যেটা বলছিলেন যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হোক, বায়োমেট্রিক নেওয়া হোক, যাই নেওয়া হোক না কেন, ওদের মনে, মানুষের মনের ভয়টা কাটতে আরো অনেক বছর লেগে যাবে। কারণ এই যে পোস্ট ইলেকশন যে একটা যে ট্রমা তাদের, তারা দেখেছে তাদের নিকট আত্মীয়দেরকে মারতে মরতে। আজকে গ্রামে গঞ্জে এরকম হয়ে গেছে যে 99% লোক ভাবছে ভোট তো যে আসবে সেই আমাদের তো দেবে, বাদ দাও, আমরা আর যাবো না, কারণ আমার ছেলেটাকে আমাকে বাঁচাতে হবে ভাই। আমি আমার যেখানকার শ্বশুর বাড়ি, সেই এলাকার আশেপাশে বহু মানুষকে আমি জিজ্ঞেস করে দেখেছি, তাদের ছেলেরা যেহেতু চাকরি বাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে, কর্মসংস্থান নেই, তাদের বেশিরভাগ ওখানকার গ্রামের লোকেরা কিন্তু বাইরে, মানে অস্ট্রেলিয়াতেও আছে, আমাদের ইন্ডিয়ারও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু গ্রামে নেই। তারা কেউ আজকে 18 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর তারা ভোট দিতে আসেনি গ্রামে, তারা জানেই না। আসবো এই মুহূর্তে অনলাইন যুগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যদীপ ব্যানার্জি। সত্যদীপ বাবু, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাকে স্বাগত। শোনা যাচ্ছে? আমি প্রশ্নটা আপনার কাছে এটাই রাখছি, যেহেতু আমরা জানি বাংলায় এবার 850 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, যেটা কিন্তু রেকর্ড সংখ্যক, এবং প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতরের লিস্টেও অনেক জেলা বা অনেক কেন্দ্রের নাম রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আর মাত্র 48 ঘন্টার অপেক্ষা, বাংলা কতটা নিরাপত্তা দিক থেকে এবার সতর্ক রয়েছে বা সক্রিয় রয়েছে, কি মনে করেন? আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে এটুকু বলতে চাইছি যে যে পুলিশ পোর্শনটা বলুন। অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে যে দেখুন, নির্বাচন কমিশন একটা সার্বিকভাবে প্রচেষ্টা করছে যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন যেন হয়। সেই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমাদের নির্বাচন কমিশন যা যা ব্যবস্থা নিয়েছেন, এটা গত 50 বছরে, আমি 40 বছর চাকরি করেছি, তার আগে 10 বছর কলেজে পড়াশোনা করেছি, কোনোদিন দেখিনি যে এই রকম ভাবে নির্বাচন কমিশন একটা ব্যবস্থা নিয়েছে। এবং এবার যে শুধু সেন্ট্রাল ফোর্সের সংখ্যাটা বাড়িয়েছে তা নয়, সেন্ট্রাল ফোর্সকে কতগুলো পাওয়ার দেওয়া হয়েছে, যেই পাওয়ারগুলো অতিরিক্ত পাওয়ার, যেগুলো তারা নিজেরাই অ্যাকশন নিতে পারবে, এবং যে কোনো সেন্ট্রাল ফোর্সের অফিসাররা ডিসিশন ওয়াইজ যেখানে ঝামেলা উপদ্রুত অঞ্চল, সেখানে তারা নিজেরাই যেতে পারবে, নিজেরাই অ্যাকশন নিতে পারবে, এবং নিজেরাই তার কি কি অ্যাকশন নেওয়া হলো সেগুলো উপরে জানাবে, এবং নির্বাচন কমিশনের অফিসারদেরকে ডিটেলস, প্রশাসনিক অফিসারদেরকে জানানো হবে, এবং তারা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন যেইগুলো দরকার এই নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করার জন্য, সেগুলো সার্বিকভাবে সেই ব্যবস্থা আমাদের নির্বাচন কমিশন এবার ব্যবস্থা করেছে। এবার এর আগে পর্যন্ত নির্বাচন কমিশনের লোকজন ডাইরেক্টলি বুথে ঢুকে এনশিওর করতে পারতো না, 100 মিটারের কোনো রেডিয়াস কভার থাকতো না। বেশ, আপনি এবার আগের কিন্তু কথা তো সেই বলছেন 100 সত্যদীপ মিটারের বাবু, রেডিয়াস এবার থাকছে। যদি আমরা তাকাই, এবার 1 মাস আগেই কিন্তু সেন্ট্রাল ফোর্সেস মোতায়েন করা হয়েছে, তো কতটা কনফিডেন্ট টিম জ্ঞানেশ? তাই তো করা হয়েছে, এবং সেই জন্যই এমনভাবেই সেন্ট্রাল ফোর্সকে এমনভাবেই ডিটেলমেন্ট করা হয়েছে যাতে সেন্ট্রাল ফোর্সের সিনিয়র অফিসাররা সবসময় থাকে, এবং প্রত্যেকের কাছে অত্যাধুনিক ক্যামেরা আছে, কি কি অ্যাকশন নিচ্ছে, কি কি পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী তারা পর্যাপ্ত অ্যাকশন নিচ্ছে কি নিচ্ছে না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু নির্বাচন কমিশন আমি সবাইকে সঙ্গে রাখবো। আরো একটি বাণিজ্যিক বিরতির সময় চটজলদি ফিরে আসছি, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন সাফ কথা।
ফিরে এলাম বিরতির পর। টিম জ্ঞানেশের অগ্নি পরীক্ষা নিয়ে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, অনলাইন যোগে যুক্ত হয়েছেন অন্যান্যরাও। আমি পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের সঙ্গে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষও যুক্ত হয়েছেন। বিশ্বজিৎ বাবু, আপনাকে নিউজ লাইভ বাংলার সাফ কথায় স্বাগত। আমি আসবো বিশ্বজিৎ বাবুর কাছে। যেহেতু আমরা জানি যে বাংলায় কিন্তু প্রথম দফার নির্বাচনের প্রচারে আজ শেষ দিন ছিল, এবং আপনারা এবার কি কি এজেন্ডা নিয়ে এগোচ্ছেন, কোন কোন জায়গায় মনে হয় আপনারা একেবারে সিট দখল করবেন, প্রায় কতটি আসনে এগিয়ে থাকবেন, এবং গোটা ব্যবস্থা যদি দেখি আমরা টিম জ্ঞানেশের পারফরমেন্স বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন এবার? হ্যাঁ, সকলকে নমস্কার। আমার দেখুন, মালদাতে 12টা সিট রয়েছে। আমরা 2021 সালের বিধানসভায় আমরা 8টা পেয়েছিলাম, আর বাকি 4টা পেয়েছিল বিজেপি। গত 5 বছরে বিজেপি কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করেছে, আবাস যোজনা বলুন, 100 দিনের কাজ বলুন, জল জীবন প্রকল্পের কাজ বলুন, প্রচুর টাকা পশ্চিমবঙ্গকে তারা আটকে রেখেছিল, এবং বাংলা থেকে রীতিমতো ট্যাক্স তুলে নিয়ে গেছে, হয়তো বাংলাকে বঞ্চিত করেছে। তার মধ্যে থেকেও পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় উন্নয়ন করেছেন, প্রচুর কর্মসংস্থান করেছেন, প্রচুর প্রকল্প নিয়েছেন, তাতে প্রচুর মানুষ উপকৃত হয়েছেন। যে উপকৃত হয়েছেন শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা না, বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক জাতির মানুষ এই প্রকল্পে উপকৃত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছেন। রাস্তা থেকে শুরু করে, জল থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন। বেশ বেশ বেশ, আমি অভিজিৎ বাবু আপনার কাছে আসবো এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি স্যারের কাছে আমি যাব। স্যার, আমরা যদি দেখি যে একটা সময় এরকমও দেখা গেছে নির্বাচনের প্রাককালে সেন্ট্রাল ফোর্স নিজেরাও কিন্তু ব্যানার নিয়ে নেমেছিল যেন ভোট দিতে সকলেই যায়, বা বেশ কিছু ক্ষেত্রে যদি দেখি প্রচারে যখন বাধা দেওয়া হয়েছিল তখন সেন্ট্রাল ফোর্স একেবারে মারধরও করেছে। এবং রিসেন্টলি আমরা যদি তাকাই, জ্ঞানেশ কুমার তিনিও বলছেন যে এই যে গুন্ডারাজ বা সকলের জন্য কিন্তু ওষুধ তাদের কাছে রেডি রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছর গোটা বাংলায় পরিস্থিতি কিরকম, কি মনে করছেন? দেখুন, যেটা আপনি বললেন যে সেন্ট্রাল ফোর্স মারধর করছে, আমি মারধরের এগেনস্টে রয়েছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন সেন্ট্রাল ফোর্সের সাথে 1জন 2জন করে লোকাল পুলিশ ফোর্স দিতে হবে। কারণটা হচ্ছে এরা প্রত্যেকেই মধ্যপ্রদেশ, গুজরাট, কাশ্মীর, পাঞ্জাব, নানা জায়গা, বিহার, নানা জায়গা থেকে এসছে। তারা গ্রামগঞ্জের কোনো রাস্তাঘাট কিংবা নালা কিংবা নদী চেনে না, সুতরাং এদের সাথে 1জন 2জন করে লোকাল পুলিশ ফোর্স থাকতেই হবে এবং তারা গাইডেন্স দেবে। নাম্বার 2 হচ্ছে যে লোকাল ওসি, অফিসার ইনচার্জ, তাদের ভূমিকা এখানে বিশাল রয়েছে। এবার নির্বাচন কমিশন বলেই দিয়েছে যে যেই সব অফিসার ইনচার্জ ইলেকশন কমিশনের অর্ডারে সুষ্ঠু এবং অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবে না, তাদের জন্য পানিশমেন্ট নির্ধারিত, এবং সেই সব ওসি, অ্যাডিশনাল এসপি, ডিওয়াইএসপি প্রত্যেকে কিন্তু তাদেরকে বলা হয়েছে তাদেরকে ভলেন্টারি রিটায়ারমেন্ট করিয়ে দেওয়া হবে। সুতরাং সেই জন্য সুস্থভাবে যদি করতে হয় ইলেকশন, তাদের প্রত্যেকের এই ভূমিকা প্রচন্ড পরিমাণে রয়েছে। আরেকটা হচ্ছে, একটা কথা আপনাদের চ্যানেলে বলা দরকার, সেটা হচ্ছে আমাদের পুলিশে একটা আছে কুইক রিয়াকশন টিম, যেটাকে ছোট করে বলা হয় কিউআরটি, কুইক রিয়াকশন টিম। এই কুইক রিয়াকশন টিমের ভূমিকাটা বিশাল। এই কুইক রিয়াকশন টিম যেখানেই কোনো রিয়াকশন হবে, ঝামেলার গন্ধ পাবে, ঝামেলার খবর পাবে, সাথে সাথে কুইক রিয়াকশন টিম সেখানে পৌঁছবে এবং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হবে। যদি দরকার হয় মৃদু লাঠিচার্জ দরকার হলেও করতে হবে। আমাদের লক্ষ্যটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দরকার। আর দুটো কথা বলার দরকার আছে। দেখুন, এবারের যে ইলেকশন, এটা একটা অভূতপূর্ব ইলেকশন। এইভাবে নিশ্চিদ্র ইলেকশন পশ্চিমবঙ্গের বুকে কোনোদিন হয়নি। আমার মনে হয়নি, আমি আমার 40 বছর পুলিশের চাকরিতে আমি এইরকম ইলেকশন দেখিনি। এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য তারা প্রত্যেকটা পুলিশ অফিসার, প্রত্যেকটা সেন্ট্রাল ফোর্সের অফিসার, প্রত্যেকের কাছে ক্যামেরা সিস্টেম করা হয়েছে, বুথের মধ্যে যেন অযাচিত লোকের ভিড় না করতে পারে। সুতরাং বুথের বাইরে এবং ভিতরে
সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। বেশ। এগুলো কেন করা হয়েছে? এই জন্যই করা হয়েছে, যদি কোনো অস্বাভাবিক অযাচিত লোক যদি জোর করে ঢুকতে চায়, জোর করে হাঙ্গামা বাঁধাতে চায়, জোর করে ব্যালট বক্স কিংবা ভোটদান যন্ত্রটাকে নষ্ট করে দিতে চায়, তাদেরকে আটকাতে হবে যে কোনো মুহূর্তে এবং তার ব্যবস্থা নিতে হবে। বেশ। এবং সেই প্রত্যেকটা জিনিস পর্যালোচনা করছে কিন্তু ওইখানে বসে যারা ভোট কেন্দ্রে যারা আছেন তাদের প্রত্যেকটা ছবি নিমেষে নিমেষে যাচ্ছে এবং যখনই দেখবে যে কোনো অনৈতিক কিছু হচ্ছে তখনই প্রিজাইডিং অফিসারের কাছে তার সেই অর্ডারটা চলে আসবে। বেশ বেশ সুতরাং বেশ। আমার মনে হচ্ছে যে যদি রাজ্য পুলিশ সাপোর্ট করে এবং রাজ্য পুলিশের সিনিয়র অফিসাররা যদি সেন্ট্রাল পুলিশ ফোর্সের সাথে থাকে, আমার মনে হয় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। এবং যারা অ্যান্টি সোশ্যাল রয়েছে আরও এই কদিনের মধ্যে ধরতে হবে এবং যারা ওয়ান্টেড আসামি রয়েছে, যাদের এগেনস্টে কেস আছে, নন ভেলেবল ওয়ারেন্ট আছে, যাদের এগেনস্টে প্রোক্লামেশন আছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে দেখতে হবে তারা যেন ইতিমধ্যে যাওয়া মাত্র বেল না পায়। একদম। যারা মানুষকে হুমকি দেবে, হুমকি যেন না দিতে পারে, সে যে কোনো পার্টির হতে পারে, যে কোনো পার্টির হতে পারে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হুমকির কেসেই অ্যারেস্ট করে এবং বেশ। বললে চলবে না আমার কিডনির রোগ আছে, আমার লিভারের রোগ আছে, মাথার রোগ আছে, যা কিছুই রোগ থাক ফোর্থ মের পরে বেরোবে, বেশ জেলে বেশ। থাকতে হবে, ফোর্থ মের পরে বেরোবে। একদম একদম এটুকুই আমার ছোট করে বক্তব্য। একদম সত্যদীপ স্যার, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবার আমি একটু চলে যাব বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তীর কাছে। অভিজিৎ বাবু, বিশ্বজিৎ ঘোষ তৃণমূল নেতা যেমনটা বলছিলেন যে বিগত কয়েকটি বছরে আমরা দেখেছি যে তিনি যেমনটা বলছেন যে বিজেপি একেবারে বাংলা অপশাসন চালিয়েছে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে বাংলাকে বঞ্চনার শিকার হতে হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীতে বিজেপিকে কি জনসাধারণ ভোট দেবে? কটা সিটে আপনারা এবার এগিয়ে থাকবেন বলে কি মনে করছেন? দেখুন, আমি প্রথমে বলি, আমি ওনার বক্তব্য শুনছিলাম, উনি বললেন যে বিজেপি নাকি প্রথম কথা পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই, তৃণমূলের সরকার। দ্বিতীয় কথা, এই যে বলছেন সেন্ট্রাল থেকে কোনো টাকা পয়সা দেওয়া হচ্ছে না, সেন্ট্রাল থেকে তখনই টাকা দেয় যখন আপনি হিসাব দেবেন। আপনি একটু খতিয়ে দেখবেন এই তৃণমূল সরকার গত 8-10 বছরে কোনো হিসাব দেয়নি সেন্ট্রাল থেকে যে যে টাকা আসছে, এমনকি 100 দিনের কাজেরও টাকা বিশ্বজিৎ হিসাব বাবু কিছু দেয়নি। তো বলছেন, central কেন অডিওটা দেবে? দাও। ওনারা এই টাকাটা নিয়ে মৎস্য উৎসব করে বেড়াচ্ছে। সুতরাং এই সমস্ত জিনিস চলতে পারে না। হ্যাঁ, আর থাকলেও ওনাদের বক্তব্য যে বিজেপির অপশাসন, আরে সব থেকে বড় অপশাসন দুর্নীতিবাজ হচ্ছে এই তৃণমূল দল। এরা সমস্ত সেক্টরে চুরি করেছে। এরা শুধু ভাতা দান খয়রাতি দিচ্ছে, তাও সেই ভাতা দান খয়রাতি দেওয়ার মধ্যে এদের কোনো মানসিকতা নেই। এরা করছেটা কি, আপনার আমার ট্যাক্সের পয়সায় মানুষকে দিচ্ছে এবং এখানকার মানুষের কোনো কর্মসংস্থান হয়নি। এবং এরা যে দুটো প্রকল্প নিয়ে চিৎকার করে, একটা হচ্ছে কি আপনার ধরুন এই লক্ষ্মীর ভান্ডার, আরেকটা হচ্ছে কন্যাশ্রী, আরে দুটোই তো চুরি করেছে বিজেপি বিশ্বজিৎ রাজ্য বাবু শাসিত থেকে। বলুন এবার, আমি কি বলবেন? দেখুন বিজেপিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল, আপনারা যে পশ্চিমবঙ্গে বৈঠক করছেন তার জন্য আপনারা শ্বেতপত্র ঘোষণা করুন, যদি না বৈঠক করে থাকেন তাহলে তিনি বলেছেন পদত্যাগ করবেন। কিন্তু আপনাকে বলতে পারেনি, আপনারা ইডি লাগিয়েছেন, সিবিআই লাগিয়েছেন, হাইকোর্ট দপ্তর লাগিয়েছেন, নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গে ভোট দেওয়ার চেষ্টা করছেন, দিতে পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে আপনাদেরকে বিসর্জন করেছিল। এবার 26 সালে বিধানসভা নির্বাচনে বিজেপিকে বিসর্জন দেবে পশ্চিমবঙ্গের মানুষ। আর পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় একটা রেখেছেন, আবার রাখবেন 26 সালে। আপনাদের বিষয় হবে 26 সালে। যতই আপনারা বহিরাগত নিয়ে আসুন, এখানে প্রচার করুন, চলছে। আপনারা সর্বসেক্টরে যার জন্য যতই নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের নাম করার চেষ্টা করুন করেছিলেন পশ্চিমবঙ্গে সমস্ত মালদাতে মোটাবাড়ি সাধারণ মানুষ, সাধারণ ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। কমিশন অলরেডি দেখুন কি শুরু আপনাদের করেছে। লজ্জা দেওয়া উচিত, আপনাদের লজ্জা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গতে হাজার হাজার কোটি কোটি টাকার ট্যাক্স নিয়ে যান, আজকের মধ্যে তাদেরকে সারেন্ডার আর হতে হবে। পশ্চিমবঙ্গে আমরা- গ্রেফতার শুরু হবে কালকের থেকে। যে কোনো ঠিক আছে? একজন একজন করে বললে ভালো হয়, কারণ সকলের আওয়াজটা স্পষ্ট করে ঠিক আমি বলি আসছে না। আমি বলি আর এখানে যদি আমরা শুধুমাত্র শাসক বিরোধী নিয়ে কথা বলি তা বললে হবে না, কারণ বাংলায় এইবার যে পরিস্থিতি আমরা দেখলাম, মধুমিতা দি এবং সুব্রজ্যোতি দা, বিগত কয়েকটি বছরে যেরকম অশান্তি হয়েছে এবার কিন্তু ততটা অশান্তি এখনো পর্যন্ত হয়নি। এবার পোস্ট পোল কি হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। না, এটার একটা কারণ আছে। এটার একটা কারণ কি হয়েছে যে দীর্ঘ বছর ধরে বাংলার মানুষরা কি হয়েছে, অ্যাকচুয়ালি মানে বাংলার মানুষরা যারা শান্তিপ্রিয় মানুষ, তো তারা তো আর কেউই অশান্তি চায় না। যারা পার্টি করে তাদের কথা আলাদা, আমি এমনি আম জনতার কথা বলছি। এরা কি হয়েছে,
অনেক আশা করে বামফ্রন্ট জমানা থেকে মুক্তি পাওয়ার জন্য এরা অনেক আশা করে কিন্তু মমতার সেই যে অগ্নি মূর্তি, তার যেটা একটা জ্বালাময়ী অগ্নিকন্যা রূপ ছিল, সেটাকে এনে বসিয়েছিল। এবারে বসানোর পরে ধীরে 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 তারা দেখছে এমনিতেও যে কোনো দলই দীর্ঘদিন শাসনে থাকলে একটা ঘুণ ধরেই যায়, এটা স্বাভাবিক। দুর্নীতির মাত্রাটা বাড়তে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আলটিমেটলি কি হচ্ছে, আজকে কিন্তু গ্রামে গঞ্জেও অনেক মানুষ, যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল, অনেক মানুষ খুব সচেতন হয়ে গেছে যে আরে আমার ভোট আমি কেন দেব না, আমাকে পরিবর্তন বেঙ্গলে তো বিজেপি ইজ নট টেস্টেড ইয়েট, এখনো টেস্টেডই হয় নাই। একটা যারা আজকে বলছেন বিজেপি পাওয়া উচিত, যারা আজকে বলছেন উনারা প্রত্যেক অলরেডি সবাই টেস্টেড, আজকে বামফ্রন্ট বলুন, কংগ্রেস হোক, তৃণমূল বলুন, সেজন্য আজ উনারা যে কথাগুলো বলছেন আমি শুনছিলাম সেটা কোনো বেস নাই। কারণ কি, কারণ বিজেপি তো এখনো মানুষরা উনাদেরকে কোন কিভাবে পরীক্ষা করার সুযোগ পায় না। এখনো বিজেপি টেস্ট হয়নি, অ্যাকচুয়ালি না, মানে দে আর নট টেস্টেড ইয়েট। কি করে হবে? এর জন্য উনাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তখনই মানুষ উনাদের বুঝতে পারবে। কারণ মানুষের এই পরিবর্তনটা এই জন্যই দরকার যে 34 বছর বামদের দেখা হলো, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা হলো, এবার বিজেপিকে একটা সুযোগ দাও, দেখা যাক ওরা কি করে। আবারও আসবো আলোচনায়, জলদি একটা ছোট্ট বিরতির পর ফিরছি আমরা, সঙ্গে থাকবেন, দেখতে থাকুন সাফ কথা। আমরা ফিরে এলাম বিরতির পর। টিম জ্ঞানেশ কতটা এগিয়ে থাকছে, এবার কতটা অ্যাডভান্টেজে থাকছে তা নিয়ে আমরা আলোচনা করছি। রাজনৈতিক বিশেষজ্ঞরাও রয়েছেন, শাসক বিরোধী নেতারাও রয়েছেন এবং একই সঙ্গে আইনজীবীরাও রয়েছেন আমাদের সঙ্গে। তবে এবার আমি চলে যাব তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের কাছে। বিশ্বজিৎ বাবু, আপনি যেমনটা বলছিলেন এর আগে, কি মনে হয় এবার কতটা আসনে এগিয়ে থাকবেন এবং গোটা পরিস্থিতি নিয়ে যদি বলেন, রাত পোহালে আরো মাত্র 2 দিন, 48 ঘন্টা পরই ভোট রয়েছে, কোথায় কোথায় কতটা আসনে আপনারা এগিয়ে থাকবেন বলে মনে করছেন? বিজেপি যেভাবে ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরকে ব্যবহার করছে এবং সর্বশেষ নির্বাচন কমিশনকে যেভাবে ব্যবহার করে যারা বৈধ ভোটার, যারা 30 বছর 40 বছর ধরে ভোট দিচ্ছে, এমনকি যাদের দেশ স্বাধীনতার আবার আগেকার দলিলপত্র রয়েছে তাদেরও নাম বাদ দিয়ে দিয়েছে। এই 27 লক্ষ নাম বাদ দিয়েছে। ট্রাইব্যুনালে ঠিকমতো কাজ হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে না যেতেন তাহলে 60 লক্ষ ভোটের নাম কেটে দিত, বৈধ ভোটের নাম কেটে দিত। এখানে দাঁড়িয়ে বিজেপি যেভাবে বঞ্চিত করছে বাংলাকে, যেভাবে চক্রান্ত করছে, যেভাবে চক্রান্ত করে দিল্লি বাংলার মানুষ সম্প্রীতি, বাংলার মানুষ গতবার থেকে এবারও বাংলার মানুষ বহিষ্কার করবে এবং বিসর্জন দেবে। আচ্ছা, এসআইআর নিয়ে এত ভয় কেন তৃণমূলের মধ্যে? সেটাই একটা সবথেকে বড় বিষয়। এটা বুঝতে পারছি না, আমরা আসামের লোকরা এসআইআর এত সুন্দরভাবে যদি করতে পেরেছি, আমাদের তো কোনো আতঙ্ক ছিল না। এইসব আতঙ্ক আমরা নতুন করে ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে দেখতে পাচ্ছি। এইসব তো ইলেকশন কমিশন তো অন্যান্য রাজ্যেও এসআর বলুন না এসআইআর বলুন এগুলো সম্পন্ন করলো। আমরাও এসআর অংশগ্রহণ করেছি। আমরা তো কোনো জায়গায়, আর যদি কোনো ব্যক্তি ভারতীয় নাগরিক যদি এসআইআর থেকে বাদ পড়ে থাকেন, ওনার কাছে লিগ্যাল রেমিডিজ আছে, উনি অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্মে এবং অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল রেমিডি নেবেন। সেখানে জুডিশিয়াল অফিসারদেরকে আটক করে। আমি বলে দিচ্ছি, এসআইআর নিয়ে এতটা ভয় পাওয়ার তো কিছু নেই দাদা, কারণ এসআইআরটা একটা প্রক্রিয়া, এটা তো হবেই। আরো প্রক্রিয়া থেকে বড় কথা হচ্ছে উনি এখন চাইছেন কি, ওনাদের দলের নেত্রী চাইছেন এসআইআর নিয়ে উনি আরো পাবলিসিটি পাওয়ার জন্য উনি বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে যা তা কথাবার্তা বলছেন। কিন্তু গভর্নমেন্ট মেশিনারি এটাই তো পাবলিসিটি পাবেন না, কারণ কি না এসআইআর জিনিসটাই একটা আমাদের কনস্টিটিউশনের পার্ট। একদম এসআইআর মারা গেছে তার নাম কাটার জন্য তো একটা প্রসেসকে নিতে হবে। আর যিনি বৈধ ভোটার তার তো কোনো টেনশনই নেই। একটু থামাচ্ছি বিশ্বজিৎ বাবু, আমি আপনাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি, কারণ অন্যান্য অতিথিরাও রয়েছেন, তাদেরকেও আমাদের নিতে হবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তবে যেভাবে আলোচনা হচ্ছিল এবং তার পাশাপাশি বিজেপি নেতা অভিজিৎ বাবু কিছু বলতে চাইছেন। হ্যাঁ, না আমি বলছি ওই যে ওনারা এসআই নিয়ে যে তো ভয় পাচ্ছেন, এটার কারণ আছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। গতবার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন 58,000 ভোটে, এবার 48,000 ভোট ভুয়ো ভোটার বেরিয়েছে, নাম বাদ চলে গেছে এসআইআরে। সুতরাং এই যে যারা ভুয়ো ভোটার, এরা তো সব তৃণমূলের রিগিং এ ভোটটা করাতো।
এর জন্য ওনারা এটা এটারে ভয় পাচ্ছেন। অবৈধ আরেকটা নাগরিক বা যাদের মৃত ভোটার এদের দিয়েই এরা সমস্ত ছাপ্পাবাজি করে মৃত বেড়াচ্ছে। ভোটারকে তো ইলেকশন কমিশন একে সরাতেই বাধা হবে। দিয়েছে। এটা হচ্ছে কি ওনারা একটা বুঝতে পেরেছেন এবার ইলেকশন, নট হাতের অনলি কাছে ইলেকশন দেখাচ্ছে। কমিশন, এটা হচ্ছে কি আরেকটা একটা ছোট্ট কথা বলি। এক্সারসাইজ। Exercise। সেটা আজ মৃত ব্যক্তি বলুন আর যদি নতুন কেউ জন্মগ্রহণ করেছে তার সেটা আপডেট করা, কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে সেটাকে এক জায়গা থেকে ডিলিট করে আরেক জায়গাতে এন্টার করা, দিস ইজ এ প্রসেস। এই প্রসেসকে কেন এতভাবে ভয়, নট অনলি ভয়, এইটাকে অবস্ট্রাক্ট করার একটা চেষ্টা, মানে হয় না এইটা তো। চেষ্টা তো কোনো মানে, তার মানে কি বোঝাচ্ছে যে সেখানে প্রচুর মৃত ব্যক্তিদের নাম রয়েছে, কিছু প্রচুর আছে। ব্যক্তি আছে যারা সে রাজ্যে নেই, অন্য রাজ্যে চলে গেছেন, ওই রকম ভোটার রয়েছে, Exactly. উনাদের নাম রয়ে গেছে, কিন্তু তথাপি। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, যেহেতু এখন আমি একটু আগে বলেছিলাম কি বায়োমেট্রিক ভেরিফিকেশন যদি করা হতো এই ব্যক্তিদের ভোটগুলো কিন্তু আমরা হিসাব পেতাম, কিন্তু আজ এইসব ভোটের হিসাব নেই। এইসব ভোট কিন্তু কাস্ট হচ্ছে প্রত্যেক বছর মানে একদম। প্রত্যেক ইলেকশনে। এর জন্য এসআইআর বা এসআর করা, আমরাও অংশগ্রহণ করেছি, আমাদের অবজেকশন ছিল না, কিন্তু কিছু মুষ্টিময় মানুষদের কেন এই বিষয়ে এত অবজেকশন, সেটাই মানে আজ সারা ভারতবর্ষের মানুষ এটাই স্তম্ভিত। আর তাছাড়া ডাটা যদি আপডেট না হয়, এক জায়গা থেকে ভোটার শিফট হচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, নতুন ভোটার বেরোচ্ছে, এই ডাটা যদি আপডেট না হয় আমাদের কাছে এক্সাক্ট ফিগারটা থাকবে কি করে যে আমার এলাকায় বা আমার রাজ্যে কতজন ভোটার আছে? এটা তো খুব প্রয়োজন, কারণ এই যে ফলস ভোটারগুলো রয়ে যাচ্ছে, যারা এখান থেকে চাকরি থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে গেছে, নামটা কাটা হয়নি, সে হয়তো অন্য জায়গায় গিয়ে ভোট দিচ্ছে। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটা তো একটা মিসলিড করা হচ্ছে। ডাটা তো আমাদের সেন্সাস তো দরকার। আরো কিছু জিনিস আছে, দেখুন লজিক্যাল রিজনিং আছে এগুলোর পিছনে। কারণ কি আমাদের সেন্সাস, আমরা এই যে ডিলিমিটেশন হয়েছে সেগুলো 2011 সেন্সাসের বেসিসে হয়েছে, কারণ রিসেন্ট সেন্সাস হবে, এখন হয় নাই, তার জন্য আমাদের এগুলো কোভিড এর জন্য হয়নি। এক্স্যাক্টলি এগুলো কিছু প্রসেস না করলে আমরা এখন অ্যানালাইজ করতে পারছি না। আজ কি আমরা 2011 এবং 2026 আজ আমরা আছি, ভোটার কি সেম থাকবে? অবভিয়াসলি না, ভোটার বাড়বে, কারণ আমরা জানি যে বার্থ রেশিও সবসময়, বার্থ এবং ডেথের যদি আমরা রেশিও দেখি, ডেথ রেশিও বহুত কম, বার্থ রেশিও বহুত বেশি, তার জন্য আমরা জানি যে ভোটার বাড়বে, এবং যদি কমে একদম কিঞ্চিত হারে কমবে। তার জন্য আমরা আমাদের এইগুলো প্রসেস, এগুলো অলরেডি প্রভিশন থাকা যে জিনিসগুলোকে ইলেকশন কমিশন ইমপ্লিমেন্ট করেছে, এখানে কোনো ধরনের গভর্নমেন্ট ইন্টারফিয়ারেন্স নেই এবং ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনরা করছে, এবং তার উপর সুপ্রিম কোর্টের মনিটরিং আছে কি কোনো জায়গায় কোনো ধরনের ফলস হলো তাছাড়া কিনা, আমাদের এবং জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করে যা ডিসপিউটেড জিনিস ছিল সেগুলোকে ক্লিয়ার আপ করা হয়েছে। তার জন্য এইসব সিস্টেমকে আজও কেন মানুষরা এই বিষয়গুলোকে মান্যতা দিচ্ছে। আমি একটু অভিজিৎ আর বাবুর কাছে যাই। আরেকটা জিনিস কি হচ্ছে যে এই যে সেন্সাসটা, এটা তো আমাদের কনস্টিটিউশনারি প্রভিশন যে আফটার এভরি 10 ইয়ার্স হতে হবে, এই এসআইআর বলো সেন্সাস বলো, তো কনস্টিটিউশনাল যেটা আমাদের প্রভিশন আছে সেটাকে আজ যদি আমরা delimitation না কেন মানি হতে পারলো? তাহলে কি সেখানেই তো হবে? শাসকরা আজ কেন ভাবতে পারে delimitation বারবার। হতে পারলো না যদি আমরা দেখি, কারণ না, বিরোধীরা যখন বলছে যে তুমি 2026 এর পরে যে সেন্সাসটা হবে সেটাকে মান্যতা দিয়ে ডিলিমিটেশন করতে হবে, একদম একদম 2011টা না। না। কিন্তু কিন্তু একটা জিনিস এই যে ছিল যে এক্সিস্টিং যে জিনিসগুলো আছে সেগুলোকে 2011 বেসিসে করা হচ্ছে, এবং আপকামিং যেগুলো করা হবে সেগুলোকে নতুন যে সেন্সাস হবে বা কাস্ট সেন্সাস হবে সেটাকেও তারা ইস্যু করছে। আমি একটু যাই বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তীর কাছে। এর আগে শাসকের নেতা তিনি বলছেন ইডি, সিবিআই, আয়করকে একেবারে ব্যবহার করছে কেন্দ্র, এবং টিম জ্ঞানেশকে নিয়েও কিন্তু তার অনেক ধরনের মন্তব্য ছিল, নির্বাচন কমিশনকেও নাকি তারা ফিরে হাইয়েস্ট, নিয়েছে, কিন্তু আপনি জানেন এই ধরনের ওয়েস্ট মন্তব্য বেঙ্গলে উঠেছিল। সেদিন আমি দেখলাম রিকভারি হাইয়েস্ট, আপনি ইন টার্মস অফ ক্যাশ, ইন টার্মস অফ লিকার, ইন টার্মস অফ আদার যে জিনিস যা যা রিকভার হয়, হাইয়েস্ট হয়ে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল। অভিজিৎ বাবু বলুন। হ্যাঁ, না নিশ্চয়ই। দেখুন, কেউ চুরি করবে আর সেন্ট্রাল এজেন্সি বা ধরুন কোনো এজেন্সিটাকে ধরবে না, এটা তো হতে পারে না। এই দুর্নীতিবাদ তৃণমূল সরকার, এরা রেস্টোরেশন অফ ডেমোক্রেসি চিৎকার করে এসেছিল 2011 সালে, আসার পরে পুরো ব্যাপারটাই উল্টো ছিল। এনারা ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করেছে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি হয়নি। আর যিনি অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, এখন গ্রাম বাংলার মানুষ ওনাকে ঘুগনিকন্যা বলে সম্বোধন করেন, কারণ ওনার কাছে শিল্প মানে ঘুগনি, উনি ঘুগনির বাইরে যেতে চাইছেন না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এবার ওনাকে টাটা বাই বাই করে দেবে, কারণ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসছে। আর থাকলে ধরুন জ্ঞানেশ কুমার বা ইসিআই, ওনারা এখন এই সমস্ত বলবেন ভুলভাল কথা, ওনারা তো নিয়ম কানুন মানেন না, ওরা ডেমোক্রেসি মানেন না। কিন্তু এবার পশ্চিমবঙ্গের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাদেরকে সরিয়ে ভারতীয় জনতা পার্টি আনবে। এবং আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, এর পরের 5 বছরে আমরা যখন আসবো, আমরা সব হিসাব দেবো, যা যা আমরা সংকল্প করেছি তাই আমরা পূরণ করব। তৃণমূল সরকার চলে গেছে, আইসিইউতে বেরিয়ে গেছে, সুতরাং 4 মের পর সারা পশ্চিমবঙ্গে গেরুয়া আবির উঠবে।
আরেকটা জিনিস হচ্ছে কি, আমি কদিন আগে উনাদের দলের একজন প্রার্থীর প্রচার অভিযান দেখছিলাম। উনি সম্ভবত মিউনিসিপাল কাউন্সিলর, যিনি এবার দাঁড়িয়েছেন, সজল, উনার নাম হলো সজল ঘোষ। সজল ঘোষ, হ্যাঁ সজল ঘোষ। তো উনি একটা জিনিস সুন্দর বলেছেন, যেটার জন্য আমি আগে আপনাকে বলেছিলাম কি উনাদের দল দে আর নট টেস্টেড ইয়েট। উনি একটা জিনিসই প্রচারে বেরিয়ে বলেছেন যে কি আপনারা তো সবাইকে দেখেছেন, আমাদের শাসন ব্যবস্থা দেখেন নাই। যদি আমরা শাসন ব্যবস্থাতে যদি কোনো ধরনের খামতি থাকি তাহলে 5 বছর পর আমরা ভোট চাইতে আসবো না, বা আপনারা আপনাদের বিবেক ভোট দিবেন পরবর্তীতে। কিন্তু আমাদেরকে একবার তো আমরা কি ধরনের সার্ভিস দিতে পারি বা আমাদের দলের কি নিয়ম আছে, কি নীতি আছে, সেটা আপনারা একবার বোঝার জন্য আমাদেরকে একবার সুযোগ দিন। আরেকটা জিনিস হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট, যে দেখুন আজ পুরো পশ্চিমবঙ্গে যদি দেখুন সেন্ট্রাল ফোর্সের রিকোয়ারমেন্ট কেন, গত ইলেকশনে আপনি জানেন যে অপোজিশন যতজন এমএলএ আছে, আর কিছু কিছু নেতারা বলছিলেন যে পার্টিকুলার কিছু পলিটিক্যাল পার্টির এমএলএদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হয়েছে। এটা কিন্তু একদমই না, কারণ আইএসএফ এর যে লিডার আছেন উনাকেও সেন্ট্রাল সিকিউরিটি প্রোভাইড করা হয়েছিল, এবং রিসেন্টলি যিনি ফেমাস হয়েছেন বাবরি মসজিদ হুমায়ুন কবির, উনাকেও সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হয়েছে। এবং তৎসঙ্গে উনাদের এইরকম যারা ব্যক্তিরা আছেন উনাদেরকে সেন্ট্রাল সিকিউরিটি দেওয়া হয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট একটা জিনিস রিভিউ করে দেখে যে স্টেট গভর্নমেন্ট কোনো ধরনের সিকিউরিটিতে কি কোনো ধরনের ল্যাপস খামতি করতে রেখেছে পারে কিনা। কিনা, তার জন্য ওনাদেরকে দেওয়া হয়েছে। সেটা একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল সিকিউরিটি ছাড়া দেখুন ওয়েস্ট বেঙ্গলের মতো স্টেটে ইলেকশন করানো টু সাম এক্সটেন্ট ইম্পসিবল, কারণ সেখানে যদি আমরা হিস্ট্রি অফ ভায়োলেন্স দেখি, সেখানে স্টেট পুলিশ কিছু কিছু এলাকাতে তো ঢুকতেই পারে না, হ্যাঁ, বা এলাকাতে ঢুকার সাহসও নেই, কারণ সেখানে ওনাদেরকে চাকরি করতে হবে। তার জন্য পাথর ছোড়া, বোমাবাজি একাধিক এক্স্যাক্টলি, কারণ আমরা দেখেছি যে ভায়োলেন্সের যে প্যাটার্ন, সেই ভায়োলেন্সের প্যাটার্ন স্টেট পুলিশের দ্বারা কোনোভাবেই সম্ভব না, এবং ওনাদেরকে লোকাল পুলিশরা একটা জিনিস কি ওনারা কম্প্রোমাইজ হয়ে যেতে পারেন। তার জন্য সেন্ট্রাল সিকিউরিটি পুরোপুরি দরকার, এবং আমি ভাবি যে 2 ফেজে না আরো বেশি ফেজ করেও যদি ইলেকশন করানো হতো সেটা আরো বেশি সেটাও ভালো একটা বিষয়। মধুমিতাদি, ফেজ নিয়ে যদি কথা বলি, বাংলায় এর আগে বহুবার মানে বহু দফায় নির্বাচন হয়েছে, এবার মাত্র 2 দফায় নির্বাচন, তো সেক্ষেত্রে কিন্তু মানে একটা না চিন্তা। চিন্তা মানে কি, দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইলেকশন কমিশন তো না বুঝে কিছু করেনি। আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে অ্যাকচুয়ালি ইলেকশনটা এক দফাতেই করা যায়। যদি কারণ আজকে কেন করা যাচ্ছে না, কারণ এই যে জায়গায় জায়গায় ঘটনাগুলো ঘটছে বলে এত করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হচ্ছে, তাই করতে পারছে না। অ্যাকচুয়ালি তো জায়গায় জায়গায় বারবার করে করার জন্য কিছু খরচাটা বেশি যাচ্ছে, খরচাটা প্রচুর যাচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি তো ইলেকশন হওয়া উচিত এক দফায়, সারা ভারতবর্ষে এক দফায় হওয়া উচিত। কেন করতে পারছে না? কারণ এই যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এই যে নোংরামুগুলোর জন্য করতে পারছে না। এই যে সেদিন নিউজে দেখলাম, বেঙ্গলেরই কোনো একটা নিউজ চ্যানেলে দেখাচ্ছিল যে বিজেপির কোনো একজন প্রার্থী মন্দিরে গেছেন পুজো দিতে, তাকে ওখানে একজন মুসলিম লোকাল কি আলী যেন, নাসির আলী, সে বলছে যে 50,000 টাকা দাও তবে তোমার মন্দিরে তুমি পুজো দিতে পারবে। সো কেন এত কেন্দ্রীয় বাহিনী দিতে হবে? আর এবারে যেটা পশ্চিমবাংলার সিচুয়েশন, না আমার যেটা ব্যক্তিগত অনুমান, তাতে হচ্ছে যে তৃণমূলের পক্ষে জেতাটা এতটাও সহজ হবে না। তবে হ্যাঁ, তৃণমূলকে সরানোটাও এতটা সহজ হবে না, লড়াই হাড্ডাহাড্ডি হবে, একদম লড়াই হাড্ডাহাড্ডি হবে। আমাদের নজর রাখতে হবে। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মধুমিতা দি এবং সুরজ্যোতি দা, ধন্যবাদ। এবং বিজেপি নেতা অভিজিৎ চক্রবর্তী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যদীপ ব্যানার্জি, এবং রাজনৈতিক এবং তার পাশাপাশি অন্যান্যরাও ছিলেন আমাদের সঙ্গে। আপাতত আজকের মতো সাফ কথা শেষ করছি, এরপর রয়েছে খবর, নজর রাখবেন।